বন্ধুরা, স্বাগত জানাই গল্পের ক্যারাভ্যান চ্যানেলে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের অনুরোধ আপনারা অনেকেই করেছেন, যেমন নন্দিনীদি। তা নন্দিনীদির অনুরোধেই আজকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস বহু যুগের ওপার হতে আজ প্রথম পর্ব। খ্রিস্টপূর্ব যুগের পাটলিপুত্র। একটি রৌদ্র ঝলমল প্রভাত। রাজপ্রাসাদের সিংহদ্বার, 2 স্তম্ভের শীর্ষে ত্রিসিংহ মূর্তি। একটি স্তম্ভের মূলে শৃঙ্খলবদ্ধ একটি বিরাট হস্তি দাঁড়াইয়া শুণ্ড আন্দোলিত করিতেছে। অপর স্তম্ভের নিকট একটি বৃহদাকার দুন্দুভি, মুষলহস্ত একজন রাজপুরুষ মুষল উদ্যত করিয়া দণ্ডায়মান। সিংহদ্বারের ভিতর দিয়া রাজপুরীর ভিন্ন ভিন্ন ভবনগুলি দেখা যাইতেছে। সম্মুখে সভাগৃহ, তাহার আশেপাশে অস্ত্রাগার, মন্ত্রভবন, কোষাগার প্রভৃতি। প্রতিহার ভূমিতে 2 জন ভীমকায় প্রতিহার পরশু স্কন্ধে লইয়া পরিক্রমণ করিতেছে। যে রাজপুরুষ দুন্দুভির নিকট দাঁড়াইয়াছিল, সে উদ্যত মুষল দিয়া দুন্দুভির উপর বারংবার আঘাত করিতে লাগিল। দুন্দুভি হইতে গম্ভীর নির্ঘোষ নির্গত হইল। সিংহদ্বারের সম্মুখে 3 দিকে পথ গিয়াছে। 2টি পথ গিয়াছে প্রাকারে সমান্তরালে, তৃতীয় পথ সিংহদ্বার হইতে বাহির হইয়া সিধা সম্মুখ দিয়া গিয়াছে। দেখা গেল দুন্দুভির শব্দে আকৃষ্ট হইয়া বহু জনগণ সিংহদ্বারের দিকে আসিতেছে। পুরুষই অধিক, 2-4টি স্ত্রীলোকও আছে। তাহারা আসিয়া দুন্দুভি ঘিরিয়া দাঁড়াইল। জনতার মধ্যে একটি লোক বিশেষভাবে লক্ষণীয়। তাহার চোখের দৃষ্টি তীব্র, নাসিকার অস্থি ভগ্ন। নাম নাগবন্ধু। বয়স অনুমান 35 বৎসর। সে একাগ্র চিত্রে রাজপুরুষের দিকে চাহিয়া ঘোষণার প্রতীক্ষা করিতেছে। রাজপুরুষ যখন দেখিল বহু জনগণ সমাবেত হইয়াছে, তখন দুন্দুভি বাদ্য স্থগিত করিল। 2 হস্ত ঊর্ধ্বে তুলিয়া জনতাকে নীরব থাকিবার অনুজ্ঞা জানাইয়া গম্ভীর কণ্ঠে বলিল, পাটলিপুত্রের নাগরিকবৃন্দ, শোনো। পরম ভট্টারক শ্রী মন্মহারাজ চণ্ড যে দণ্ডাজ্ঞা দিয়েছেন, শোনো। মন্ত্রী শিবমিশ্র মহারাজ চণ্ডের আদেশ উপেক্ষা করেছিল। জনতার মধ্যে বিক্ষোভ দেখা দিল। বিশেষত নাগবন্ধু যে শিবমিশ্রের নামোল্লেখে অত্যন্ত উত্তেজিত হইয়া উঠিয়াছে, তাহা তাহার ভাবভঙ্গিতে প্রকাশ পাইল। তাহার অধরষ্ঠ নড়িতে লাগিল, যেন সে অস্ফুট স্বরে শিবমিশ্রের নাম উচ্চারণ করিতেছে। ঘোষক রাজপুরুষ ইতিমধ্যে বলিয়া চলিয়াছে, তাই রাজা চণ্ড তাকে দণ্ডাজ্ঞা দিয়েছেন। পাটলিপুত্রের মহাশ্মশানে বালুর মধ্যে শিবমিশ্রকে কণ্ঠ পর্যন্ত প্রথিত করে রাখা হবে। রাত্রে মহাশ্মশানে শিবদল এসে শিবমিশ্রকে জীবন্ত ছিঁড়ে খাবে। জনতার চোখে মুখে ভয়ের ছায়া পড়িয়াছে। নাগবন্ধু শুষ্ক অধর লেহন করিয়া জ্বলন্ত চোখে ঘোষকের পানে চাহিয়া আছে। নাগরিক বৃন্দ, স্মরণ রেখো, অমিত বিক্রম মগধেশ্বর চণ্ডের আজ্ঞা যে ব্যক্তি লঙ্ঘন করে, তার কি ভয়ঙ্কর শাস্তি। সাবধান, সাবধান। আরও জেনে রেখো, আজ দিবারাত্র মহাশ্মশান ঘিরে সতর্ক রাজপ্রহরী পাহারায় থাকবে। যদি কেউ শিবমিশ্রকে শ্মশান থেকে উদ্ধারের চেষ্টা করে, তবে তার শূলদণ্ড হবে। সাবধান, সাবধান। পুনরায় দুন্দুভি ধ্বনিত করিয়া রাজপুরুষ ঘোষণা শেষ করিল। জনতা স্থির হইয়া রহিল। তারপর জনতার অগ্রভাগে ঈষৎ চাঞ্চল্য দেখা দিল। সিংহদ্বারের ভিতর হইতে প্রহরী পরিবেষ্টিত শিবমিশ্র বাহির হইয়া আসিলেন। তাহার আকৃতি শুষ্ক, 2 চক্ষু নীরবে অগ্নিবর্ষণ করিতেছে। হস্তদ্বয় শৃঙ্খলিত, নগ্ন স্কন্ধে উপবিত। আকৃতি দেখিয়া বয়স অনুমান 50 বলে মনে হয়। জনতা নীরবে দ্বিধাভিন্ন হইয়া পথ ছাড়িয়া দিল। শিবমিশ্র ও প্রহরীগণ অগ্রসর হইলেন।
নাগবন্ধুর সম্মুখ দিয়া যাইবার সময় শিবমিশ্র একবার তাহার পানে চক্ষু ফিরাইলেন। নাগবন্ধুর সর্বাঙ্গ শিহরিত হইয়া কাঁপিয়া উঠিল। সে কিছু বলিবার জন্য মুখ খুলিল, আবার মুখ বন্ধ করিল। শিবমিশ্র জনবুহে অদৃশ্য হইলেন। কেবল তাহার পদক্ষেপের তালে তালে শৃঙ্খল বাজিতে লাগিল, ঝনাত ঝন, ঝনাত ঝন। বহু স্তম্ভযুক্ত রাজসভার অভ্যন্তর। মহিষাকৃতি মহারাজ চণ্ড সিংহাসনে আসীন। সিংহাসনটি ভূমির উপর স্থাপিত নয়, 4টি স্বর্ণ শৃঙ্খল দ্বারা শূন্যে দোদুল্যমান। মহারাজ তাহার উপর পদ্মাসনে বসিয়া মৃদু দোল খাইতেছেন। সিংহাসনের 2 পাশে 2 যুবতী কিঙ্করী, একজন ময়ূরপুচ্ছের পাখা দিয়া মহারাজকে বিজন করিতেছেন, অন্যটি মণিমুক্তা খচিত সুরাভৃঙ্গার হস্তে মহারাজের তৃষ্ণার প্রতীক্ষা করিতেছেন। রাজসিংহাসনের সম্মুখে 10 হস্ত ব্যবধানে সভাসদগণের আসন। তাহারা ভিন্ন ভিন্ন আসনে উপবিষ্ট। তাহাদের মুখের গদগদ ভাব দেখিয়া বোঝা যায় তাহারা চাটুকার বয়স্য। ইহাদের মধ্যে বৃদ্ধ সভাজ্যোতিষী পুঁথিপত্র সম্মুখে লইয়া নিমীলিত নেত্রে বোধ করি গ্রহ নক্ষত্রের চিন্তায় নিমগ্ন হইয়াছেন। এক ঝাঁক নর্তকী এক প্রান্ত হইতে নাচিতে নাচিতে প্রবেশ করিয়া রাজা ও সভাসদগণের মধ্যবর্তী ব্যবধান স্থল দিয়া বসন্তের প্রজাপতির মতো অন্য প্রান্তে চলিয়া গেল। রাজা প্রত্যেকটি নর্তকীকে ব্যগ্র চক্ষু দিয়া নিরীক্ষণ করিলেন। তাহারা অন্তর্হিত হইলে ভৃঙ্গারধারিণী কিঙ্করিণীর দিকে হাত বাড়াইলেন। কিঙ্করী তরিতে পাত্র ভরিয়া রাজার হাতে দিল। এই সময় রাজ অবরোধের কুঞ্চকী স্বস্তিবাচন করিয়া সিংহাসনের পাশে আসিয়া দাঁড়াইল। চণ্ড সুরাপাত্র মুখে তুলিতে গিয়া তাহাকে দেখিয়া ভ্রুভঙ্গ করিলেন, বলিলেন, কুঞ্চকী, কি চাও? আয়ুষ্মান। কুঞ্চকী নত হইয়া চণ্ডের কানে কানে কিছু বলিল। চণ্ডের ক্ষুদ্র গজচক্ষু দুষ্টু কৌতুকে নৃত্য করিয়া উঠিল। মরিকার কন্যা জন্মেছে। সুরাপাত্র নিঃশেষ করিয়া চণ্ড সভাসদ মণ্ডলীর দিকে দৃষ্টি ফিরাইলেন। জ্যোতিষীর ধ্যানস্থ মূর্তির ওপর তাহার চক্ষু নিবদ্ধ হইল। তিনি হুঙ্কার ছাড়িলেন, গ্রহাচার্য পণ্ডিত। গ্রহাচার্য চমকিয়া চক্ষু মেলিলেন এবং ধর্মর করিয়া উঠিয়া দাঁড়াইলেন। শুভমস্তু, শুভমস্তু, আদেশ করুন মহারাজ। চণ্ড বলিলেন, শোনো, কাল মধ্যরাত্রে রাজ অবরোধের এক দাসী এক কন্যা প্রসব করেছেন, তার জন্মপত্রিকা প্রস্তুত করো। গ্রহাচার্য আসন গ্রহণ করিয়া পুঁথি তুলিয়া লইলেন। শুভমস্তু, কন্যার পিতা কে মহারাজ? এই সময় রাজবয়স্য বটুক ভট্টের তীক্ষ্ণোচ্চ হাসির শব্দ শোনা গেল। সিংহাসনের ঊর্ধ্বে শিকল অবলম্বন করিয়া বটুক ভট্ট মর্কটের মতো ঝুলিতেছিলেন। তিনি মুখভঙ্গি করিয়া বলিলেন, গ্রহাচার্য মহাশয়, এইটুকু বুঝতে পারলেন না? কন্যার পিতা আমি। চণ্ড ভ্রকুটি করিয়া ঊর্ধ্বে চাহিলেন। বটুক, নেমে আয়। বটুক শিকল ধরিয়া সরাত করিয়া নামিয়া আসিলেন। তাহার আকৃতি ক্ষীণ ও খর্ব, মাথার উপর কেশগুচ্ছ চূড়ার আকারে বাঁধা, বয়স 30-32। তিনি গ্রহাচার্যের সম্মুখে দাঁড়াইয়া বলিলেন, শুনুন, মহারাজের অন্তঃপুরের দাসী মরিকা কন্যার জন্মদান করেছে। অন্তঃপুরে মহারাজ ছাড়া আর কোনো পুরুষের গতিবিধি নেই, সুতরাং কন্যার পিতা আমি। ইতি বটুক ভট্ট। কেমন বুঝেছেন তো? গ্রহাচার্য অপ্রতিভ হইয়া বলিলেন, শুভমস্তু, এবার বুঝেছি, মহারাজের কন্যা। তা শুভমস্তু, শুভমস্তু। বটুক ভট্ট আশীর্বাদের ভঙ্গিতে হাত তুলিলেন। আপনার মস্তকের বুদ্ধি শুভমস্তু, ইতি বটুক ভট্ট। চণ্ড বলিলেন, এইবার কন্যার ভাগ্য গণনা করো। এই যে মহারাজ। গ্রহাচার্য দারুপট লইয়া খড়ি দিয়া আঁক কষিতে আরম্ভ করিলেন। রাজ অবরোধের একটি কক্ষ,
রাজপ্রাসাদের তুলনায় কক্ষটি অত্যন্ত সাধারণভাবে সজ্জিত। কক্ষের এক কোণে ভূমির উপর শয্যা রচিত হইয়াছে। শয্যার উপর একটি যুবতী পাশ ফিরিয়া শুইয়া আছে, তাহার বুকের কাছে বস্ত্রাচ্ছাদনের মধ্যে একটি সদ্যজাত শিশু। যুবতী অসামান্যা সুন্দরী, কিন্তু বর্তমানে তাহার দেহ শীর্ণ, মুখ রক্তহীন। মরিকার বুকের কাছে বস্ত্রপিণ্ড ঈষৎ নড়িয়া উঠিল, তারপর তাহার ভিতর হইতে ক্ষীণ কাকুতি বাহির হইল। মরিকা বস্ত্রাচ্ছাদন তুলিয়া শিশুকে দেখিল, আরও গাঢ়ভাবে বুকের কাছে টানিয়া লইল। রাজসভায় গ্রহাচার্য জন্মকুণ্ডলী রচনা শেষ করিয়াছেন। অস্বস্তিপূর্ণ চক্ষে কুণ্ডলীর পানে চাহিয়া আছেন। চণ্ড প্রশ্ন করিলেন, কি দেখলে? কন্যা ভাগ্যবতী? গ্রহাচার্য কুণ্ডলী হইতে শঙ্কিত চোখ তুলিলেন, বলিলেন, আয়ুষ্মান, এই কন্যা এখন বড়ই কুলক্ষণা, প্রিয়জনের অনিষ্টকারিণী, সাক্ষাৎ বিষকন্যা। চণ্ডের চক্ষু ঘূর্ণিত হইল। বিষকন্যা? গ্রহাচার্য বলিলেন, হ্যাঁ মহারাজ, গ্রহ নক্ষত্র গণনায় তাই পাওয়া যাচ্ছে। আপনি একে বর্জন করুন। শুভমস্তু, শুভমস্তু। চণ্ডের ললাটে গভীর ভ্রুকুটি দেখা দিল। তিনি বলিলেন, বটে, বিষকন্যা, প্রিয়জনের অনিষ্টকারিণী। কোন প্রিয়জনের অনিষ্ট করবে? গ্রহাচার্য আবার জন্মপত্রিকা দেখিলেন। মাতা পিতা দুজনেরই অনিষ্ট সম্ভাবনা রয়েছে, শুভমস্তু। মঙ্গল আর শনি পিতৃস্থানে পূর্ণ দৃষ্টি দিচ্ছে। তাই বলছি মহারাজ, আপনার কল্যাণের জন্য এই বিষকন্যাকে ত্যাগ করুন। বটুক ভট্ট এক চক্ষু মুদ্রিত করিয়া এই বাক্যালাপ শুনিতেছিলেন। তিনি তীক্ষ্ণ কণ্ঠে হাসিয়া উঠিলেন, বলিলেন, বয়স, গ্রহবিপ্রের কথা শুনবেন না, বটুক ভট্টের কথা শুনুন। বিষকন্যা জন্মেছে, ভালোই হয়েছে। এই দাসী কন্যাটাকে সযত্নে পালন করুন। সে যখন বড়সড় হবে তখন তাকে নগরনটির পদে বসিয়ে দেবেন। ব্যাস, আপনার দুষ্টু প্রজারা সব একে একে জমালয়ে চলে যাবে। ইতি বটুক ভট্ট। চণ্ড সক্রোধে বটুক ভট্টের দিকে ফিরিলেন এবং বজ্রমুষ্টিতে তাহার চূড়া ধরিয়া ঝাঁকানি দিলেন। বটুক ভট্টের ঘাড় লটপট করিতে লাগিল। বটুক, তোর জীব আমি উপড়ে ফেলব। এই যে মহারাজ! বটুক দীর্ঘ জিহ্বা বাহির করিয়া দিলেন। চণ্ডের ক্রুদ্ধ মুখে ক্রমশ হাসি ফুটিল। তিনি বটুক ভট্টের চূড়া ছাড়িয়া দিয়া এক চষক সুরা পান করিলেন। ইতিমধ্যে গণদেব নামে একজন সভাসদ সভায় প্রবেশ করিয়াছিল এবং একটি শূন্য আসনে বসিয়া পার্শ্ববর্তী সভাসদের সহিত মৃদু বাক্যালাপ করিতেছিল। চণ্ড সুরাপাত্র শেষ করিয়া উদ্বিগ্ন মুখে সভাসদগণের পানে চাহিলেন, বলিলেন, এখন এই বিষকন্যাটাকে নিয়ে কি করা যায়? গণদেব নিজ আসনে উঁচু হইয়া হাত জোর করিল। মহারাজ, আমি বলি, মন্ত্রী শিবমিশ্রকে যে পথে পাঠিয়েছেন, এই বিষকন্যাকেও সেই পথেই পাঠিয়ে দিন। রাজ্যের সমস্ত অনিষ্ট দূর হোক। ক্রূর হাসিয়া চণ্ড গণদেবের পানে চাহিলেন। মন্ত্রী শিবমিশ্র এখন কি করছেন কেউ বলতে পারো? গণদেব বলিল, এইমাত্র দেখে আসছি, তিনি মহাশ্মশানে আকণ্ঠ নিমজ্জিত হয়ে শ্মশান সভা নিরীক্ষণ করছেন। ব্রাহ্মণ ভোজন করাবো বলে কিছু মোদক নিয়ে গিয়েছিলাম, কিন্তু দেখলাম ব্রাহ্মণের মিষ্টান্নের রুচি নেই। চণ্ড অট্টহাস্য করিয়া উঠিলেন। সভাসদগণ দেখা দেখি হাসিবার চেষ্টা করিলেন, কিন্তু কাহারও মুখে হাসি ভালো ফুটিল না। চণ্ডের মুখ আবার গম্ভীর হইল। তিনি গৃহ গর্জনে বলিলেন, শিবমিশ্র আমার কথার প্রতিবাদ করেছে, তাই তার এই দশা। আজ রাত্রে শিবদল তাকে ছিঁড়ে খাবে, তোমরা স্মরণে রেখো। সভাসদগণ হেঁট মুখে নীরব রহিলেন। বটুক ভট্ট হাই তুলিয়া তুড়ি দিয়া বলিলেন, আজ তবে সভা ভঙ্গ হোক। ইতি বটুক ভট্ট। চণ্ড সিংহাসন হইতে উঠিয়া দাঁড়াইলেন।
বটুক ভট্ট অমনি সিংহাসনে গুটিসুটি পাকাইয়া শুইয়া পড়িলেন। চণ্ড গ্রহাচার্যকে লক্ষ্য করিয়া বলিলেন, গ্রহাচার্য, তুমি যা বলেছ তাই হবে। কন্যা আর তার মা দুজনকেই আজ রাত্রে মহাশ্মশানে পাঠাবো। সেখানে মা তার মেয়েকে স্বহস্তে সমাধি দেবে। তাহলে গ্রহদোষ দূর হবে তো? গ্রহাচার্য কাঁপিয়া উঠিলেন, মহারাজ, এত কঠোরতার প্রয়োজন নেই। শুভমস্তু। কন্যাকে ভাগীরথীর জলে বিসর্জন দিন। কন্যার মাতার তো কোনো অপরাধ নেই, তাকে দিয়ে এমন। চণ্ড গর্জন করিয়া উঠিলেন, অপরাধ নেই? সে এমন কুলক্ষণা কন্যার জন্ম দিয়েছে কেন? গ্রহাচার্য আরো কিছু বলিবার উপক্রম করিলে চণ্ড উদ্ধতভাবে হাত তুলিয়া তাহাকে নিবারণ করিলেন। থাক, তোমার বাক্য বিস্তার শুনতে চায় না। যা করবার আমি স্বহস্তে করব। চণ্ডের মুখ ভয়ঙ্কর আকার ধারণ করিল। রাত্রি। রাজ অবরোধে দাসী মরিকার ঘরের কোণে দীপ জ্বলিতেছে। দাসী মরিকা শয্যার উপর নতজানু হইয়া ব্যাকুল ঊর্ধ্বমুখে মহারাজ চণ্ডের পানে চাহিয়া আছে। তাহার পাশে বস্ত্রপিণ্ডের মধ্যে সদ্যজাত শিশু। মহারাজ চণ্ডের মুখে কঠিন ক্রোধ, হস্তে একটি লৌহ খনিত্র। মরিকা বলিলেন, মহারাজ, দয়া করুন। চণ্ড বলিলেন, দয়া? ২০ কন্যা প্রসব করে দয়া চাও? তোমাকে হত্যা করব না, এই দয়া কি যথেষ্ট নয়? মরিকা গলদস্রু নেত্রে বলিল, আমাকেই হত্যা করুন মহারাজ, কিন্তু এই নিষ্পাপ শিশু আপনার কন্যা। দয়া করুন, দয়া করুন। মরিকা চণ্ডের পদতলে পড়িল, কিন্তু চণ্ডের হৃদয় দ্রব হইল না। তিনি বলিলেন, যা আদেশ করেছি পালন করতে হবে। নিজের হাতে একে মহাশ্মশানের বালুতে জীবন্ত সমাধি দিতে হবে। পদতল হইতে মুখ তুলিয়া মরিকা হাত জোর করিল, ক্ষমা করুন, দয়া করুন, নিজের সন্তানকে নিজে হাতে। না 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 না, আমি পারব না মহারাজ। চণ্ড ভয়ঙ্কর স্বরে কহিলেন, পারবে না? চণ্ড হেঁট হইয়া বস্ত্রপিণ্ড সহ শিশুকে বাম হস্তে ঊর্ধ্বে তুলিয়া ধরিলেন। পারবে না? তবে তোমার চোখের সামনে এই সর্প শিশুকে মাটিতে আছড়ে মারব। বস্ত্রপিণ্ডের মধ্যে শিশু কাঁদিয়া উঠিল। মরিকা ২ বাহু তুলিয়া আর তো ব্যাকুল স্বরে বলিল, না 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 না, দিন দিন দিন, আমাকে দিন। আমি আপনার আদেশ পালন করব। চণ্ড শিশুর বস্ত্রপিণ্ড নামাইলেন। মরিকা তাহা নিজ বক্ষে আঁকড়াইয়া ধরিল। চণ্ড দ্বারের দিকে হস্ত প্রসারিত করিয়া অঙ্গুল নির্দেশ করিলেন, যাও, এই নাও খনিত্র। মরিকা খনিত্র লইল। প্রবল বাষ্পোচ্ছ্বাস তাহার বক্ষ হইতে নির্গত হইল। সে স্খলিত পদে দ্বারের দিকে চলিল। সে দ্বারের কাছে পৌঁছিলে চণ্ড বলিলেন, মহাশ্মশান থেকে তুমি ফিরে আসতে পারো, কিন্তু ২০ কন্যা যেন ফিরে না আসে। মরিকা দ্বারের কাছে একবার দাঁড়াইল, তারপর আবার চলিতে আরম্ভ করিল। চন্দ্রালোকিত মহাশ্মশান। যত দূর দৃষ্টি যায় ধূ বালুকা। কেবল উত্তর দিক ঘিরিয়া ভগীরথীর ধারা কলঙ্ক রেখার মতো দেখা যাইতেছে। বালুকার উপর অসংখ্য নরকঙ্কাল ইতস্তত বিক্ষিপ্ত। মাঝে মাঝে লৌহ শূল উচ্চ হইয়া আছে। শূল শীর্ষে কোথাও বিভৎস উলঙ্গ মনুষ্যদেহ বিদ্ধ হইয়া আছে, কোথাও বা শূলমূলে মাংসহীন কঙ্কাল পুঞ্জীভূত হইয়াছে। বহু দূরে গঙ্গার তীরে অনির্বাণ চুল্লিতে রক্তবর্ণ অঙ্গার জ্বলিতেছে। এই মহাশ্মশানের ভিতর দিয়া মরিকা চলিয়াছে। ডান হাতে বুকের কাছে বস্ত্রাচ্ছাদিত শিশুকে ধরিয়া আছে, বাম হাতে খনিত্র। সে ত্রাস বিস্ফারিত চক্ষে চারিদিকে চাহিতেছে, তার ক্লান্ত পদযুগল টানিয়া টানিয়া চলিতেছে। একটা নিশাচর পাখি কর্কশ ডাক দিয়া তাহার মাথার উপর দিয়া উড়িয়া গেল। মরিকা ভয় পাইয়া বালুর উপর পড়িয়া গেল। কিছুক্ষণ পরে আবার উঠিয়া চারিদিকে চাহিল। বস্ত্রপিণ্ডের মধ্যে শিশু ক্ষীণ কণ্ঠে একবার কাঁদিল। একটি শূলের অর্ধপথে
একটা নরদেহ বিভৎস ভঙ্গিতে বিদ্ধ হইয়া আছে। দুইটা শৃগাল ঊর্ধ্বমুখ হইয়া সেই দুষ্প্রাপ্য খাদ্যের দিকে তাকাইয়া আছে। চন্দ্রালোকে তাহাদের চক্ষু জ্বলিতেছে। মরিকা এই দিকে আসিতেছিল, হঠাৎ শূল দেখিয়া চিৎকার করিয়া উঠিল, তারপর বিপরীত দিকে ছুটিতে আরম্ভ করিল। শৃগালের মিলিত ঐক্যনাদ শোনা যাইতেছে। দূর হইতে দেখা গেল এক পাল শৃগাল বালুর উপর চক্রাকারে বসিয়া ঊর্ধ্বমুখে ডাকিতেছে। মরিকা সেই দিকে ছুটিতে ছুটিতে আবার পড়িয়া গেল। বস্ত্রপিণ্ডের মধ্যে শিশু তাহার বাহুবন্ধন হইতে ছিটকাইয়া পড়িয়া কাঁদিতে লাগিল। মরিকা উঠিয়া বসিল, তাহার চোখে অর্ধোন্মাদ দৃষ্টি। সে সহসা খনিত্র লইয়া বালু খনন করিতে আরম্ভ করিল। অনতি গভীর একটি গর্ত হইলে মরিকা দুই হস্তে বস্ত্রপিণ্ড লইয়া তাহার মধ্যে নিক্ষেপ করিল, তারপর বালু দিয়া গর্ত পূর্ণ করিতে লাগিল। শিশুর কণ্ঠে আবার ক্ষীণ আকুতি শোনা গেল, কিন্তু গর্ত পূর্ণ হইবার পূর্বে মরিকা আবার শিশুকে তুলিয়া লইয়া বুকে চাপিয়া ধরিল। তাহার উন্মত্ত দৃষ্টি পড়িল দূরের গঙ্গার শ্যামরেখার উপর। সে বিকৃত কণ্ঠে চিৎকার করিয়া উঠিল, গঙ্গা, মা জাহ্নবী, তুমি আমাদের কোলে স্থান দাও। এক হাতে খনিত্র, অন্য হাতে শিশুকে বুকে চাপিয়া মরিকা গঙ্গার অভিমুখে ছুটিয়া চলিল। গঙ্গার নিকটে অনির্বাণ চুল্লি। চুল্লির পশ্চাৎপটে দেখা গেল শৃগাল কোন অদৃশ্য কেন্দ্রের চারিধারে ব্যূহ রচনা করিয়া রহিয়াছে। শৃগাল চক্রের মধ্য হইতে হঠাৎ মনুষ্যকণ্ঠের তর্জন ফুসিয়া উঠিল, কিন্তু মনুষ্য দেখা গেল না। মরিকার মুহ্যমান চেতনা মনুষ্যের কণ্ঠস্বরে যেন ঈষৎ সজাগ হইল। পাশ দিয়া যাইতে যাইতে সে থমকিয়া উঠিল। আবার মনুষ্যকণ্ঠের তর্জন শোনা গেল। শৃগালেরা পিছু হটিল। তখন মরিকা ভয়ার্থ চক্ষে দেখিল শৃগাল চক্রের মাঝখানে বালুর উপর একটি নরমুণ্ড। দেহ নাই, কেবল মুণ্ড। মরিকার কণ্ঠ হইতে অস্ফুট চিৎকার বাহির হইল। সে কোন দিকে পালাইবে ভাবিয়া পাইল না, অবশ দেহে দাঁড়াইয়া রহিল। সহসা সেই নরমুণ্ড উচ্চস্বরে কথা কহিল, কে তুমি? প্রেত, পিশাচ, নিশাচর যে হও, আমাকে রক্ষা করো। মরিকা অবশে সেই দিকে দুই পদ অগ্রসর হইল। শৃগালেরা তাহাকে আসিতে দেখিয়া ক্রুদ্ধ অনিচ্ছায় আরো দূরে সরিয়া গেল। মরিকা কম্পিত কণ্ঠে কহিল, কে তুমি? আকণ্ঠ প্রথিত শিবমিশ্রের দুই গণ্ড শৃগাল দ্রষ্ট, রক্ত ঝরিতেছে। তিনি তীব্র ব্যাকুল কণ্ঠে বলিলেন, ভয় নেই, আমি মনুষ্য, আমার নাম শিবমিশ্র, তুমি যে হও আমাকে বাঁচাও। মন্ত্রী শিবমিশ্র? মরিকা ছুটিয়া আসিয়া শিবমিশ্রের নিকট নতজানু হইল। শিশুকে মাটিতে রাখিয়া প্রাণপণে খনিত্র দিয়া বালু খুঁড়িতে লাগিল। মরিকা বালু খুঁড়িয়া শিবমিশ্রকে বাহির করিয়াছে। তিনি বালুর উপর শুইয়া অতি কষ্টে দীর্ঘ নিঃশ্বাস গ্রহণ করিতেছেন। মরিকার ক্লান্ত দেহ মাটিতে লুটাইয়া পড়িয়াছে। তাহার প্রাণ শক্তি ক্রমশ ক্ষীণ হইয়া আসিতেছে। কিছুক্ষণ পরে শিবমিশ্র কথা বলিলেন, তুমি আমার প্রাণ রক্ষা করেছ। তোমার পরিচয় জানতে চাই, কে তুমি? এত রাত্রে এই ভয়ঙ্কর মহাশ্মশানে কি জন্য এসেছ? মরিকা উত্তর দিল না, কেবল অঙ্গুলি নির্দেশে বস্ত্রাবৃত শিশুকে দেখাইল। শিশু এই সময় ক্ষীণ শব্দ করিল। শিবমিশ্র উঠিয়া বসিলেন, গণ্ডের রক্ত মুছিয়া বলিলেন, শিশু? শিশু নিয়ে এত রাত্রে শ্মশানে এসেছ? কে তুমি? তোমার নাম কি? মরিকা নিমিলিত কণ্ঠে বলিল, আমার নাম মরিকা, আমি রাজপুরীর দাসী। শিবমিশ্রের চক্ষে বিদ্যুৎ খেলিয়া গেল। রাজপুরীর দাসী? ময়ূরিকা? বুঝেছি। তুমি কবে এই সন্তান প্রসব করলে? মরিকা বলিল, কাল রাত্রে। কিছুক্ষণ নীরব। মরিকা কয়েকবার দীর্ঘ নিঃশ্বাস টানিল, যেন তাহার শ্বাসকষ্ট হইতেছে। শিবমিশ্র বলিলেন,
হতভাগিনী, মহারাজ চন্দ্রের সন্তান গর্ভে ধারণ করেছ, তাই তোমার এই দণ্ড? মহারাজ আজ্ঞা দিয়েছেন কন্যাকে নিজে হাতে শ্মশানে সমাধি দিতে হবে। কিন্তু কেন? কি তোমার অপরাধ? সভা পণ্ডিত গণনা করে বলেছেন আমার কন্যা ২০ কন্যা, পিতার অনিষ্টকারিণী, তাই। শিবমিশ্রের চক্ষু ধক করিয়া জ্বলিয়া উঠিল। ২০ কন্যা, পিতার অনিষ্টকারিণী? দেখি দেখি, আমি ২০ কন্যা লক্ষণ চিনি। শিবমিশ্র উঠিয়া শিশুকে তুলিয়া লইলেন, সন্তর্পণে বস্ত্রাবরণ সরাইয়া দেখিলেন, কিন্তু চন্দ্রালোকে ভালো দেখা গেল না। শিবমিশ্র তখন শিশুকে লইয়া অনির্বাণ চিতার নিকট গেলেন। চিতার নিকট অনেক ইন্ধন কাষ্ঠ পড়িয়াছিল। একটি কাষ্ঠখণ্ড লইয়া জ্বলন্ত চিতায় নিক্ষেপ করিলেন। দপ করিয়া আগুনের শিখা জ্বলিয়া উঠিল। তখন সে আলোকে শিবমিশ্র নগ্ন শিশুর দেহলক্ষণ পরীক্ষা করিলেন। পরীক্ষা করিতে করিতে পৈশাচিক উল্লাসে তাহার মুখ উদ্ভাসিত হইয়া উঠিল। তিনি শিশুকে বুকে লইয়া দ্রুত মরিকার কাছে ফিরিয়া গেলেন, বলিলেন, তোমার কন্যা ২০ কন্যায় বটে। মরিকা উত্তর করিল না। ভূমিশয্যায় পড়িয়া শেষবার অতি গভীর নিঃশ্বাস ত্যাগ করিল। শিবমিশ্র জানিতে পারিলেন না। মরিকার পাশে নতজানু হইয়া আগ্রহ কম্পিত স্বরে বলিলেন, বৎসে, তুমি তোমার কন্যা আমাকে দান করো, কেউ জানবে না। তুমি রাজপুরীতে ফিরে গিয়ে বলো যে রাজাজ্ঞা পালন করেছ। মরিকার নিকট হইতে কোনো সাড়া না পাইয়া শিবমিশ্র থামিলেন, নত হইয়া মরিকার মুখ দেখিলেন। তারপর তাহার শীর্ণ মণিবন্ধে অঙ্গুলি রাখিয়া নাড়ি পরীক্ষা করিলেন। তাহার অঙ্গুলি হইতে মরিকার মৃত হস্ত মাটিতে পড়িল। শিবমিশ্র শিশুকে সবলে বুকে চাপিয়া ঊর্ধ্ব আকাশের দিকে দৃষ্টি তুলিলেন। এই ভালো, এ কন্যা এখন আমার। এই সময় আকাশের অঙ্গে আগুনের রেখা টানিয়া রক্তবর্ণ উল্কা পিণ্ডাকারে জ্বলিয়া উঠিল। এই আলোকে শিবমিশ্র শিশুর মুখের দিকে চাহিলেন। নিজ মনেই বলিলেন, এ প্রকৃতির ইঙ্গিত, তোমার নাম রাখলাম উল্কা। উল্কা। মরিকার মৃতদেহ পশ্চাতে ফেলিয়া শিবমিশ্র গঙ্গার অভিমুখে চলিলেন। শিবাদল দূরে সরিয়া গিয়াছিল, এখন আবার মরিকার দেহ ঘিরিয়া ধরিল। গঙ্গার জলে একটি ক্ষুদ্র ডিঙা দেখা গিয়াছে। ডিঙার আরোহী মাত্র একজন। সে দাঁড় টানিয়া শ্মশানের দিকেই আসিতেছে। শিবমিশ্র থমকিয়া দাঁড়াইয়া পড়িলেন। তাহার মুখ সংশয়াকুল হইয়া উঠিল। ডিঙার আরোহী তীরে ডিঙা ভিড়াইয়া লাফাইয়া নামিয়া পড়িলেন। শিবমিশ্র চক্ষু কুঞ্চিত করিয়া তাহাকে চিনিবার চেষ্টা করিলেন। কে তুমি? দ্বিতীয় ব্যক্তি দৌড়িয়া কাছে আসিল এবং শিবমিশ্রের পদতলে পতিত হইল। আর্য শিবমিশ্র। সে যখন আবার উঠিয়া দাঁড়াইল, শিবমিশ্র তখন তাহাকে চিনিতে পারিলেন। ভগ্ননাসিক নাগবন্ধু। নাগবন্ধু, তুমি? নাগবন্ধু বলিল, প্রভু, প্রভু, অতি কষ্টে নৌকোয় করে শ্মশানে এসেছি। আপনি কি করে বালু সমাধি থেকে মুক্তি পেলেন জানি না, কিন্তু আর বিলম্ব নয়, চলুন, রাত্রি শেষ হবার আগেই আপনাকে গঙ্গার পাড়ে লিচ্ছবি দেশে পৌঁছে দেব। শিবমিশ্র বলিলেন, নাগবন্ধু, তুমি আমার দুর্দিনের বন্ধু, চলো, লিচ্ছবি দেশেই যাব, সেখানে রাজা নেই। শিবমিশ্র শিশুকে বুকে লইয়া নৌকোয় উঠিয়া বসিলেন। নাগবন্ধু দাঁড় টানিতে আরম্ভ করিল। 2 দিন পরের ঘটনা। বৈশালীর মন্ত্রভবনে উচ্চ বেদির উপর 3 জন বয়স্থ কুলপতি পাশাপাশি বসিয়া আছেন। শিবমিশ্র তাহাদের সম্মুখে দাঁড়াইয়া, তাহার গণ্ডে এখনো রক্ত শুকাইয়া আছে। ক্রোড়ে বস্ত্রাচ্ছাদনের মধ্যে শিশু। পশ্চাতে নাগবন্ধু দাঁড়াইয়া আছে। দুজনেরই আকৃতি শুষ্ক, ক্লান্ত, ধূলিধূসর। শিবমিশ্র শান্ত অবিচলিত কণ্ঠে বলিতেছেন,
লিচ্ছবি মহামান্য কুলপতিগণ, আমি মগধ হইতে আসছি। আমার নাম হয়তো আপনাদের অপরিচিত নয়। আমি মগধের ভূতপূর্ব মহাসচিব শিব মিশ্র। প্রথম কুলপতি বলিলেন, শিব মিশ্র? চণ্ডের মহাসচিব শিব মিশ্র? শিব মিশ্র বলিলেন, হ্যাঁ, মহারাজ চণ্ড আমাকে শ্মশানে আকণ্ঠ প্রথিত করে রেখেছিলেন। তাঁর ইচ্ছা ছিল রাত্রে শিবাদল এসে আমার দেহ ছিঁড়ে খাবে। মহারাজের অভিলাষ কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়নি। দৈববশে আমি রক্ষা পেয়েছি। মগধে আমার স্থান নেই, তাই আমি বৈশালীতে এসেছি। দ্বিতীয় কুলপতি বলিলেন, আর্য শিব মিশ্র, শত্রু হলেও আপনি মহামান্য ব্যক্তি, আমাদের অতিথি। আসন গ্রহণ করুন। শিব মিশ্র বলিলেন, আগে আমার প্রার্থনা পূর্ণ করুন, তবে আসন গ্রহণ করব। তৃতীয় কুলপতি বলিলেন, কি আপনার প্রার্থনা জ্ঞাপন করুন। শিব মিশ্র কহিলেন, আমি যতদিন মগধের মহামন্ত্রী ছিলাম ততদিন বৈশালী শত্রুতা করেছি। মগধের শত্রু তখন আমার শত্রু ছিল, কিন্তু আজ মগধ আমাকে ত্যাগ করেছে। কুলপতিগণ শুনুন, আমি শপথ করছি চণ্ডকে উচ্ছেদ করব। মগধ থেকে শিশুনাগ বংশের নাম লুপ্ত করব। শিশুনাগ বংশ বিষধর সর্পের বংশ, ও বংশে বাতি দিতে কাউকে রাখব না। দ্বিতীয় কুলপতি সানন্দে বলিলেন, সাধু সাধু, আমরাও তাই চাই। শিবমিশ্র বলিতে লাগিলেন, আপনাদের কাছে আমার প্রার্থনা, আপনারা গোপনে আমাকে আশ্রয় দিন। আমি যে বৈশালীতে এসেছি বা জীবিত আছি এ কথা যেন কেউ জানতে না পারে। আজ থেকে আমার নাম শিবমিশ্র নয়, শিবা মিশ্র। তিনি নিজের গণ্ড স্পর্শ করিলেন। কুলপতি তিনজন পরস্পর দৃষ্টি বিনিময় করিলেন। প্রথম কুলপতি বলিলেন, আমরা আপনার প্রার্থনা সানন্দে পূর্ণ করব। যদি আর কিছু অভিলাষ থাকে বলুন। শিবামিশ্র বলিলেন, না, আর কিছু না। শিশুনাগ বংশকে আমি নিজে ধ্বংস করতে চাই, কারুর সাহায্য চাই না। আপনারা শুধু আমাকে একটি পর্ণকুটির দান করুন। দ্বিতীয় কুলপতি বলিলেন, পর্ণকুটির? আপনাকে অট্টালিকায় বাস করতে হবে। শিবামিশ্র মহাশয়, বৈশালীর রাজতন্ত্র নয়, প্রজাতন্ত্র। কিন্তু তাই বলে বৈশালীতে গুণীর আদর নেই এ অপবাদ কেউ দিতে পারবে না। শিবামিশ্র আশীর্বাদের ভঙ্গিতে হাত তুলিলেন। ধন্য, আপনারা ধন্য। এই সময় বস্ত্রপিণ্ডের মধ্যে শিশু ক্ষীণ শব্দ করিল। কুলপতিরা চমকিয়া চাহিলেন। প্রথম কুলপতি বলিলেন, এ কি, শিশুর কান্না? শিবামিশ্র বলিলেন, হ্যাঁ, একটি কন্যা। আপনার কন্যা? এখন আমারই কন্যা। মহাশ্মশানে ওকে কুড়িয়ে পেয়েছি। মহাশ্মশানের অনির্বাণ চুল্লি থেকে এই অগ্নিকণা তুলে এনেছি। একদিন এই অগ্নিকণা দাবানলের মতো শিশুনাগ বংশকে ভস্ম করে দেবে। শিবামিশ্র নাগবন্ধুর দিকে ফিরলেন। নাগবন্ধু, তুমি মগধে ফিরে যাও বৎস। গোপনে গোপনে চণ্ডের বিরুদ্ধে বিদ্রোহ জাগিয়ে তোলো। একদিনের কাজ নয়, এ সর্পবংশ নির্মূল করতে অনেক দিন লাগবে। ধৈর্য হারিও না। মাঝে মাঝে লুকিয়ে আমার সঙ্গে দেখা করে যেও। মগধের সঙ্গে তুমিই আমার একমাত্র যোগসূত্র। এসো বৎস। নাগবন্ধু নতজানু হইয়া শিবামিশ্রের পদস্পর্শ করিল। শিবামিশ্র তাহার মাথায় হাত রাখিয়া আশীর্বাদ করিলেন। অতঃপর 10 বর্ষ অতীত হইয়াছে। বৈশালী নাগরীর সুরম্য রাজপথ, পথের দুই পাশে উচ্চ অট্টালিকা, পথ দিয়া জনস্রোত চলিয়াছে। 2-4টি রথ ও শিবিকাও যাতায়াত করিতেছে। খররৌদ্রে চারিদিকে উজ্জ্বল। একজন পাণ্ডা জাতীয় লোক একটি নবাগত বিদেশীকে নগর দেখাইয়া লইয়া বেড়াইতেছে। পাণ্ডা লোকটি চতুর বাকপটু। বিদেশীর চেহারা বোকাটে ধরনের, কিন্তু মুখের ভাব সন্দিগ্ধ।
তাহারা বাক্যালাপ করিতে করিতে চলিয়াছে। নির্দেশক বলিল, আপনি দেশ ভ্রমণে বেরিয়েছেন, বৈশালীর মতো এমন নগর আর্যাবত্যে আর পাবেন না। মর্তে অমরাবতী, সাক্ষাৎ ইন্দ্রপুরী। দর্শক বিজ্ঞের মতো মাথা নাড়িতে নাড়িতে বলিলেন, হুম, আমাকে আর বোকা বুঝিও না, আমি কাশী কাঞ্চি অবন্তী সব দেখেছি। নির্দেশক বলিল, আরে মশাই, তা তো দেখেছেনই, কিন্তু বৈশালীর মতো এমন বড় বড় অট্টালিকা দেখেছেন? এখানে দ্বিভূমক সপ্তভূমক অট্টালিকা আছে, আপনাদের কাশী কাঞ্চিতে আছে? দর্শক চক্ষু পাকাইয়া বলিল, কি বলছো হে তুমি? অবন্তীতে এমন উঁচু অট্টালিকা আছে যে আকাশটাকে ফুটো করে দিয়েছে, সেই ফুটো দিয়ে অপ্সরাদের দেখা যায়। এই সময় পাশের পথ দিয়ে একটি চতুরস্র রথ সবেগে বাহির হইয়া আসিল। আর একটু হইলে দর্শক মহাশয় চাপা পড়িতেন, কিন্তু নির্দেশক ক্ষিপ্র হস্তে তাহাকে টানিয়া লইল। রথ চলিয়া গেল। নির্দেশক বলিল, হারে মশাই, শেষে কি রথ চাপা পড়ে মারা যাবেন? দর্শকের দৃষ্টি কিন্তু রথের দিকে। কার রথ? রাজার রথ বুঝি? নির্দেশক ক্ষুব্ধ স্বরে বলিল, কতবার বলবো মশাই, আমাদের দেশে রাজা নেই, প্রজাতন্ত্র, প্রজাতন্ত্র, বুঝলেন? দর্শক ক্ষণিক চিন্তা করিতে লাগিল। রাজা নেই, কিন্তু তাহলে তো রানীও নেই। না, চলুন ওই দিকটা দেখবেন। রাজকন্যাও নেই। উফ, কি বিপদ! রাজাই নেই তো রাজকন্যা আসবে কোত্থেকে? ভারী অদ্ভুত দেশ। নির্দেশক দৃঢ়ভাবে দর্শকের বাহু ধরিয়া একদিকে টানিয়া লইয়া চলিল। নগরের অপেক্ষাকৃত নির্জন অংশ, বাড়িগুলি ছোট ছোট, উদ্যান দিয়ে ঘেরা। দর্শক ও নির্দেশক পথে ঘুরিয়া বেড়াইতেছে। দর্শক চারিদিকে চাহিতে চাহিতে বলিল, এই জায়গাটা তো মন্দ নয়, বেশ নিরিবিলি। একটি সুন্দর বালিকার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল, ওটা কার বাড়ি? রাজার প্রমোদ ভবন বুঝি? নির্দেশক হতাশ কণ্ঠে বলিল, উফ, কি বিড়ম্বনা! বললাম না আমাদের রাজা নেই, ওটা শিবা মিশ্রের বাড়ি। শিবা মিশ্র? সে আবার কে? রাজার মন্ত্রী বুঝি? নির্দেশক ক্লান্তভাবে বলিল, শিবা মিশ্র কে তা জানি না। 10 বছর বৈশালীতে আছেন, কিন্তু কেউ তার পরিচয় জানে না। দর্শক বলিল, অদ্ভুত নাম, শিবা মিশ্র। নির্দেশক গম্ভীর স্বরে বলিল, তার মুখটা শিয়ালের মতো কিনা, তাই শিবা মিশ্র নাম। শিয়ালের মতো মুখ হলেই শিবা মিশ্র নাম হবে? কেন হবে না? এদেশের এই নিয়ম। যদি বাঁদরের মতো মুখ হয়, তাহলে তার নাম হবে মর্কট মিশ্র। আর যদি চাঁদের মতো মুখ হয়? নির্দেশক হাসিল, তাহলে তার নাম হবে চন্দ্রবদন বর্মা। আমার নাম জানেন? চন্দ্রবদন বর্মা। আসুন। সে দর্শককে টানিয়া লইয়া চলিল। শিবা মিশ্রের উদ্যান বাটিকার পিছনের অঙ্গন। অঙ্গনের এক প্রান্তে কাষ্ঠবেদিকার উপর একটি মৃত্তিকার ময়ূর উৎকণ্ঠ হইয়া যেন আকাশের মেঘ দর্শন করিতেছে। অঙ্গনের অপর প্রান্তে ময়ূর হইতে অনুমান 30 হস্ত দূরে উল্কা ধনুর্বাণ হস্তে দাঁড়াইয়া আছে। তাহার পেছনে শিবা মিশ্র। উল্কার বয়স এখন 10 বৎসর। যৌবন এখনো দূরে, কিন্তু বেত্রবৎ ঋজু নমনীয় দেহে অনাগত বসন্তের প্রতিশ্রুতি। শিবা মিশ্র এই 10 বৎসরে একটু বৃদ্ধ হইয়াছেন। তাহার গণ্ডে শৃগাল ক্ষত এখনো মিলায় নাই। ক্ষত সারিয়াছে, দাগ আছে। উল্কা ধনুকে বাণ সংযোগ করিয়া মৃন্ময়ের দিকে লক্ষ্য স্থির করিল। তারপর বাণ মোচন করিল। বাণ গিয়া ময়ূরের কাষ্ঠবেদিকায় বিদ্ধ হইল। উল্কা লজ্জিত হইয়া পিছনে শিবা মিশ্রের পানে চাহিল। শিবা মিশ্র তাহার পিছনে আসিয়া 2 স্কন্ধে হাত রাখিলেন, বলিলেন, কন্যা, লক্ষ্যভ্রষ্ট হইও না।
এ সংসারে যে লক্ষ্যভ্রষ্ট হয় সে কোনো সিদ্ধি লাভ করতে পারে না। নাও, আবার তীর নাও, মন দিয়ে লক্ষ্য স্থির করো। উল্কা আবার ধনুকে তীর পরাইয়া ধনুক তুলিল এবং নির্বিমেষ চক্ষে মৃন্ময়ূরের পানে চাহিয়া রহিল। শিবামিশ্র বলিল, হ্যাঁ, এক দৃষ্টে চেয়ে থাকো। কি দেখতে পাচ্ছ? উল্কা বলিল, পাখি। শিবামিশ্র বলিলেন, আরও একাগ্র মনে লক্ষ্য করো। এবার কি দেখছ? উল্কা বলিল, পাখির মাথা। শিবামিশ্র বলিলেন, বেশ, আরও দৃষ্টি স্থির করো। যখন কেবল পাখির চক্ষু দেখতে পাবে। উল্কার ধনু হইতে তীর নির্গত হইয়া ময়ূরের দেহে বিদ্ধ হইল। উল্কা ক্রুদ্ধ আক্ষেপে ধনু ফেলিয়া দিল। শিবামিশ্র সস্নেহে তাহাকে ক্রোড়ে টানিয়া লইলেন, বলিলেন, উল্কা, ছি, ধৈর্য হারাতে নেই। ধনুর্বিদ্যা একদিনে আয়ত্ত হয় না, ক্রমে শিখবে। উল্কার শিক্ষা চলিতেছে। শিবামিশ্রের গৃহে একটি কক্ষ। দশম বর্ষীয়া উল্কা বাদ্যযন্ত্রের তালে তালে নৃত্য করিতেছে। তাহার দুই সখী বাসবী ও বীরসেনা মৃদঙ্গ এবং মঞ্জিরা বাজাইতেছে। কক্ষের এক কোণে বেদির উপর বসিয়া শিবামিশ্র বিচারকের দৃষ্টিতে নৃত্য দেখিতেছেন। উল্কা নৃত্যের সঙ্গে গাহিতেছে, শঙ্কর শশাঙ্ক মৌলি শিবসুন্দর হরশম্ভু দিগম্বর করধৃত ডম্বর জয় জয় শশাঙ্ক মৌলি শিরে সুরশৈব লীরি নৃত্য উচ্ছল জলভঙ্গ টলমল তরল তরঙ্গ জয় জয় শশাঙ্ক মৌলি। নৃত্যগীত শেষ হইলে উল্কা শিবামিশ্রের পায়ের কাছে বসিল, বলিল, পিতা, আজ আমাদের নৃত্যগীত আপনার ভালো লেগেছে? শিবামিশ্র সস্নেহে বলিলেন, হ্যাঁ বৎস, ভালো লেগেছে। এখন যাও, তোমার সখীদের সঙ্গে খেলা করো গিয়ে। উল্কা সখীদের লইয়া প্রস্থান করিল। শিবামিশ্র উঠিয়া চিন্তান্বিত মুখে গণ্ডের ক্ষতচিহ্নে হাত বুলাইতে বুলাইতে গবাক্ষের সম্মুখে গিয়ে দাঁড়াইলেন। কিছুক্ষণ পরে গবাক্ষ পথে দেখা গেল একটি লোক তরুণ পথে প্রবেশ করিতেছে। শিবামিশ্র প্রসন্ন মুখে বলিলেন, নাগবন্ধু, এসো বৎস। নাগবন্ধু কক্ষে প্রবেশ করিয়া শিবামিশ্রের পদস্পর্শ করিল। শিবামিশ্র বলিলেন, জয়স্তু, অনেক দূর পথ এসেছ, আসন গ্রহণ করো। পাটলিপুত্রের সংবাদ কি? নাগবন্ধু মাটিতে বসিল। শিবামিশ্র সম্মুখে বসিলেন। নাগবন্ধু বলিল, প্রভু, চণ্ডের অত্যাচার তো আর সহ্য হয় না, প্রজারা অতিষ্ঠ হয়ে উঠেছে। ভালো ভালো, তারপর? চণ্ডের যথেচ্ছাচারের কোনো বলগা নেই। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সে সকলের উপর উৎপীড়ন করছে। উচ্চ নীচ নেই, ধনী নির্ধন নেই। ভালো ভালো, প্রভু, এবারের প্রতিকার করুন। অসহায় প্রজাপুঞ্জের শক্তি নেই, তারা নীরবে অত্যাচার সহ্য করছে, তাদের দুর্গতি চরমে উঠেছে। না নাগবন্ধু, এখনো চরমে ওঠেনি। প্রজাপুঞ্জের দুর্গতি যেদিন চরমে উঠবে সেদিন কাউকে কিচ্ছু করতে হবে না। তাদের সম্মিলিত ক্রোধ একসঙ্গে জ্বলে উঠে চণ্ডকে দগ্ধ করে ফেলবে। আমি সেই দিনের প্রতীক্ষা করছি। কিন্তু যতদিন না তা হয় ততদিন আমরা কি করব? সমিধ সংগ্রহ করো। প্রজাপুঞ্জের মনে যে বিদ্বেষ ধোঁয়াচ্ছে তাকে নিভতে দিও না। আর বেশি দিন নয়, চণ্ডের সময় ঘনিয়ে এসেছে। শিশুনাগ বংশের চিরনির্বাণ আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। তাহার নির্বিমেষ দূরদর্শী চক্ষু ভবিষ্যতের পানে চাহিয়া রহিল। পাটলিপুত্রে চণ্ডের রাজসভা, চণ্ড সিংহাসনে আসীন। এই 10 বৎসরে চণ্ডের আকৃতি আরও বিভৎস আকার ধারণ করিয়াছে। সুরার প্রভাবে 2 চক্ষু কষায় বর্ণ, দৃষ্টি নিষ্প্রভ। 2 জন কিঙ্করী সিংহাসনের 2 পাশে দাঁড়াইয়া চণ্ডকে আসব যোগাইতেছে। সভায় সদস্যদের সংখ্যা অল্প, পূর্বতন সভাসদ কেউই নাই। গ্রহাচার্য অন্তর্হিত হইয়াছেন, বটুক ভট্টেরও দেখা নেই। যে কয়জন নবীন সভাসদ আছে তারা নিবিষ্ট মনে বসিয়া সুরাপান করিতেছে।
বাহিরে শৃঙ্খল ঝনাৎকার শোনা গেল। দুইজন যমদূতাকৃতি রক্ষী একটি শৃঙ্খলিত যুবককে মধ্যে লইয়া প্রবেশ করিল এবং চণ্ডের সম্মুখে দাঁড়াইল। যুবকের নাম সেনজিৎ, বয়স অনুমান 20 বছর। তাহার আকৃতি সুশ্রী, দৃষ্টি নির্ভীক। সেনজিৎ বলিলেন, মহারাজের জয় হোক। চণ্ড কিছুক্ষণ গরল ভরা চোখে সেনজিতের পানে চাহিয়া রহিলেন, তারপর বলিলেন, সেনজিৎ। সেনজিৎ বলিলেন, আজ্ঞা করুন আর্য, রক্ষীরা বিনা অপরাধে আমাকে ধরে এনেছে। চণ্ড বলিলেন, আমার আজ্ঞায় ওরা তোমাকে ধরে এনেছে। সেনজিৎ, তুমি শিশুনাগ বংশের সন্তান। শুনেছি তুমি পাটলিপুত্রের অধম নাগরিকদের সঙ্গে মেলামেশা করো, একথা সত্য? সেনজিৎ বলিলেন, সত্য মহারাজ। পাটলিপুত্রের নাগরিকরা আমাকে ভালোবাসে, আমিও তাদের ভালোবাসি। চণ্ডের দৃষ্টি আরো বিষাক্ত হইয়া উঠিল। চণ্ড বলিলেন, বটে, এই অপরাধেই তোমাকে শুলে দিতে পারি। তুমি রাজা হতে চাও, পাটলিপুত্রের সিংহাসনে বসতে চাও, তাই প্রজাদের মনোরঞ্জন করছ। সেনজিৎ স্তম্ভিতভাবে চাহিয়া রহিলেন। শেষে বলিলেন, মহারাজ, আমি স্বপ্নেও সিংহাসনে বসবার দুরভিসন্ধি করিনি। প্রজারা আমাকে ভালোবাসে। চণ্ড গর্জন করিলেন, তোমাকে শুলে দেব, যাও, নিয়ে যাও। রক্ষীরা সেনজিৎকে টানিয়া লইয়া যাইবার উপক্রম করিলে সেনজিৎ দৃঢ় শান্ত স্বরে বলিলেন, মহারাজ, আপনি আমার রাজা, আমার দণ্ডমুণ্ডের কর্তা। আমাকে যদি হত্যা করতে চান, স্বহস্তে হত্যা করুন। আমি শিশুনাগ বংশের সন্তান, চণ্ডালের হাতে আমার লাঞ্ছনা করবেন না। চণ্ড টলিতে টলিতে উঠিয়া দাঁড়াইলেন। কোটি হইতে শানিত খর্বকৃপাণ বাহির হইয়া আসিল। সেনজিৎ নিজ বক্ষের বস্ত্রাবরণ মোচন করিয়া দিলেন। অস্ত্র উদ্যত করিয়া চণ্ড থামিয়া গেল। তাহার কণ্ঠ হইতে বিকৃত স্খলিত হাস্য নির্গত হইল। বলিলেন, তোমাকে হত্যা করিব না, তুমি শিশুনাগ বংশের শেষ পুরুষ। কিন্তু পাটলিপুত্রে আর তোমার স্থান নেই, তোমাকে নির্বাসন দিলাম। যাও, নিজ দুর্গে বাস করো গিয়ে। যদি কখনো পাটলিপুত্রে পদার্পণ করো, তোমার শূলদণ্ড হবে। সেনজিতের অঙ্গ হইতে শৃঙ্খল খসিয়া পড়িল। সেনজিৎ যুক্ত করে বলিলেন, ধন্য মহারাজ। বিগত ঘটনার পর আরো 6 বৎসর অতীত হইয়াছে। বৈশালীতে শিবামিশ্রের গৃহে একটি বাতায়নের সম্মুখে শিবামিশ্র নাগবন্ধু দাঁড়াইয়া আছেন। শিবামিশ্রের ভ্রুযুগল পলিত হইয়াছে। তিনি নাগবন্ধুর বার্তা শুনিয়া অর্ধস্বগত কণ্ঠে বলিলেন, ভালো ভালো, আমাদের দীর্ঘ প্রতীক্ষার ফল এবার ফলবে। চণ্ড চণ্ড, আমি ভুলিনি। যেদিন তোমার ছিন্ন মুণ্ড মাটিতে ফেলে ক্ষিপ্র প্রজারা পদাঘাত করবে, তোমার রক্ত কুক্কুরে লেহন করবে, সেদিন আমার হৃদয় শীতল হবে। নাগবন্ধু উদ্দীপ্ত স্বরে বলিল, সেদিন আসতে দেরি নাই। প্রজারা মনে মনে আগুন হয়ে উঠেছে, একটা সূত্র পেলেই ফেটে পড়বে। শিবমিশ্র বলিলেন, সেই সূত্র শীঘ্রই পাবে। সামান্য কারণ থেকে বৃহৎ কার্যের উৎপত্তি হয়। একটি ক্ষুদ্র দীপশিখা সুযোগ এবং অবকাশ পেলে একটি নগর ভস্মীভূত করতে পারে। জনগণ সামান্য নয়, তাদের ক্রোধ ক্ষুদ্র নয়। চণ্ড তা বুঝবে। হ্যাঁ প্রভু, কিন্তু কিন্তু শুধু চণ্ড তো নয়, অভিশপ্ত শিশুনাগ বংশের সকলকেই এই বিদ্রোহের আগুনে আহুতি দিতে হবে। একথা মনে থাকে যেন। মগধেও বৈশালীর মতো প্রজাতন্ত্র গড়ে তুলতে হবে। হ্যাঁ প্রভু। এই সময় বাহিরে দ্রুত অশ্বক্ষুরধ্বনি শোনা গেল। উভয়ে চকিতে গবাক্ষের বাহিরে চাহিলেন। শ্বেতবর্ণ অশ্বের পৃষ্ঠে উল্কা আসিতেছে। অপূর্ব সুন্দরী ষোড়শী, অঙ্গে পুরুষের বেশ, হাতে ধনুর বাণ। বল্গামুক্ত অশ্ব নক্ষত্র বেগে ছুটিয়া আসিতেছে। অঙ্গনের প্রান্তে মৃন্ময়ূর এখন উৎকণ্ঠ হইয়া আছে। ধাবমান অশ্বপৃষ্ঠ হইতে উল্কা ময়ূর লক্ষ্য করিয়া তীর নিক্ষেপ করিল। তীর ময়ূরের চক্ষু বিদ্ধ করিল। উল্কা বিজয়োৎফুল্ল মুখে উচ্চ হাস্য করিয়া উঠিল।
তারপর অশ্বের বেগ সংযত করিয়া বাতায়ন তলে আসিয়া দাঁড়াইল। শিবা মিশ্র স্নেহস্মিত মুখে বলিলেন, ধন্য ধন্য। উল্কা বলিল, পিতা দেখলেন? শিবমিশ্র কহিলেন, দেখেছি বৎসে, আজ তোমার ধনুর্বিদ্যা সার্থক হল। উল্কা মহানন্দে ধনুক শূন্যে লুপিতে লুপিতে ঘোড়া ছুটাইয়া অদৃশ্য হইয়া গেল। নাগবন্ধু স্মরণমন্থর কণ্ঠে বলিল, সেই উল্কা, শ্মশান কন্যা। গুরুদেব, উল্কা যে আপনার কন্যা নয় তা সে জানে? শিবামিশ্র এতক্ষণ স্মিত মুখে বাহিরে চাহিয়াছিলেন। গম্ভীর মুখে নাগবন্ধুর দিকে ফিরিলেন, বলিলেন, না, বলিনি। মহাকাল করুণ যেন বলবার প্রয়োজন না হয়। শিবামিশ্রের চোখের দৃষ্টি আবার কঠিন হইয়া উঠিল। ক্ষণিক পরে তিনি বলিলেন, নাগবন্ধু, তুমি পাটলিপুত্রে ফিরে যাও। সুযোগের প্রতীক্ষা করবে। সুযোগ যত ক্ষুদ্রই হোক তাকে অবহেলা করবে না। জনগণকে খেপিয়ে তুলবে। জনতা যখন একবার খেপে উঠবে তখন আর তোমাদের কিছু করতে হবে না। জনতা নিজের কাজ নিজেই করবে। জয়ী হ বৎস। এবার যখন আসবে তোমার মুখে যেন চণ্ডের মৃত্যু সংবাদ পায়। স্বস্তি। নত যেন নাগবন্ধু মস্তকে হস্তার্পণ করিয়া শিবামিশ্র আশীর্বাদ করিলেন। পাটলিপুত্রের উপকণ্ঠে রাজকীয় মৃগয়া কানন। কাননে নানা জাতীয় বৃক্ষ, আম্র, কণ্টকী, জম্বু, নানা জাতীয় পশু পাখি, হরিণ, ময়ূর, শশক। কাননে স্থানে স্থানে কৃত্রিম জলাশয়। দ্বীপ্রহরে স্থানটি নির্জন। মৃগয়া কাননের ভিতর দিয়া সেনজিৎ অশ্বপৃষ্ঠে চলিয়াছেন। অশ্বের গতি অত্বরিত। সেনজিৎ ইতস্তত বৃক্ষ শাখায় দৃষ্টিপাত করিতেছে। তাহার চক্ষু পক্ষী সন্ধানী। আশেপাশে নিশ্চিত হরিণের দল বিচরণ করিতেছে, কিন্তু সেদিকে তাহার আগ্রহ নাই। তিনি পক্ষীপ্রেমিক। লক্ষ্যহীনভাবে ভ্রমণ করিতে করিতে সহসা সেনজিতের দৃষ্টি পড়িল এক বৃক্ষ শাখায় একটি পাখির বাসার উপর। বাসার কিনারায় দুইটি অর্ধোদ্গত পক্ষ শাবক বসিয়া আছে। সেনজিৎ মুগ্ধ নেত্রে চাহিয়া রহিলেন। বলগার আকর্ষণে অশ্ব স্থগিত হইল। নূতন পাখি, সেনজিৎ পূর্বে কখনো দেখেন নাই। পাখির বাসার উপর কৌতূহলী চক্ষু নিবদ্ধ রাখিয়া সেনজিৎ অশ্ব হইতে নিঃশব্দে নামিয়া পড়িলেন। অশ্ব নিশ্চিতভাবে একদিকে চলিয়া গেল। সেনজিৎ পা টিপিয়া টিপিয়া বৃক্ষের দিকে অগ্রসর হইলেন। মৃগয়া কাননের প্রধান রক্ষী কুম্ভ দূর হইতে সেনজিৎকে দেখিতে পাইয়াছিল। কুম্ভ কৃষ্ণকায় অনার্য, আকৃতি যেমন ভয়ঙ্কর, প্রকৃতি তেমনি রূঢ়। তাহার মাথায় কঙ্কপত্রের চূড়া, হাতে দীর্ঘ ভল্ল, কোটি হইতে শৃঙ্খ ঝুলিতেছে। সে নিঃশব্দ পদসঞ্চারে সেনজিতের দিকে অগ্রসর হইল। সেনজিৎ অতি সন্তর্পণে গাছে উঠিবার উপক্রম করিতেছেন, এমন সময় পিছনে কুম্ভের কটু কণ্ঠস্বর শুনিতে পাইলেন। দাঁড়াও, কে তুমি? সেনজিৎ চকিতে ফিরিয়া ওষ্ঠে অঙ্গুলি রাখিলেন। চুপ, শব্দ করো না। পাখির বাসায় ছানা আছে, এক্ষুনি উড়ে যাবে। কুম্ভ কাছে আসিয়া ধৃষ্টতা ভরা চোখে সেনজিৎকে পরিদর্শন করিল। রূঢ়স্বরে বলিল, খে হে তুমি? এটা রাজার মৃগয়া কানন, তা জানো না? সেনজিৎ পাখির বাসার দিকে চোখ তুলিয়া দেখিলেন পাখির ছানা দুটি ভয় পাইয়া উড়িয়া গিয়াছে। তাহার মুখ অপ্রসন্ন হইল। কুম্ভের দিকে চোখ নামাইয়া তিনি বলিলেন, মৃগয়া কানন তা জানি, তুমি কে? কুম্ভ সদম্ভে বলিল, আমি কুম্ভ, এই কাননের প্রধান রক্ষী। তুমি কার হুকুমে রাজার মৃগয়া কাননে পাখি ধরে বেড়াচ্ছ? রাজার অনুমতিপত্র আছে? সেনজিৎ বিরক্ত স্বরে কহিলেন, অনুমতিপত্রে আমার দরকার নেই। কুম্ভ ব্যঙ্গভরে বলিল, বটে, তুমি কি রাজবংশের ছেলে নাকি? সেনজিৎ বলিলেন, আগে হ্যাঁ। তিনি গমনোদ্যত হইয়া কুম্ভের দিকে পিছন ফেরিলেন। অমনি কুম্ভ হাত বাড়াইয়া তাহার স্কন্ধ ধরিল। রাজবংশের ছেলে, আমার সঙ্গে বাকচাতুরি, তোমার নাম কি? সেনজিৎ সবলে নিজের স্কন্ধ হইতে কুম্ভের হাত সরাইয়া দিলেন। বলিলেন,
আমার নাম সেনজিৎ। কুম্ভের চোখ উত্তেজনা দপ করিয়া জ্বলিয়া উঠিল। সে ক্ষণিক সেনজিৎকে সবিস্ময়ে পর্যবেক্ষণ করিয়া সহসে কোটি হইতে শৃঙ্গ তুলিয়া ফুৎকার দিল। শিঙার শব্দ কাননের চারিদিকে প্রতিধ্বনি তুলিল। তারপর কুম্ভ শিঙা নামাইয়া দন্ত বিকাশ করিল। তুমি সেনজিৎ? মহারাজ চণ্ড তোমাকে পাটলিপুত্র থেকে নির্বাসিত করেছিলেন, সেই তুমি? শৃঙ্খ নিনাদে আকৃষ্ট হইয়া বিভিন্ন দিক হইতে কয়েকজন রক্ষী ছুটিয়া আসিতেছিল। তাহাদেরও হাতে ভল্ল বেশবাস কুম্ভেরই মতো। সেনজিৎ বিপদ বুঝিয়া উদ্বিগ্ন হইয়া উঠিলেন, বলিলেন, হ্যাঁ, আমি সেই সেনজিৎ, কিন্তু তাতে কি হয়েছে? অন্য রক্ষীরা আসিয়া সেনজিৎকে ঘিরিয়া ধরিল। কুম্ভ সেনজিতের মুখের উপর অট্টহাস্য করিয়া বলিয়া উঠিল, তুমি রাজার আদেশ অমান্য করেছ, এখন রাজসভায় চলো। ভাই সব, একে রাজার কাছে নিয়ে চলো। রক্ষীরা সেনজিৎকে ধরিল। সেনজিৎ তাহাদের হাত ছাড়াইবার চেষ্টা করিতে করিতে বলিল, কিন্তু আমি তো পাটলিপুত্র নগরে প্রবেশ করিনি। কুম্ভ দন্ত বিকাশ করিয়া বলিল, সে কথা রাজাকে বলো। রক্ষীরা সেনজিৎকে টানিয়া লইয়া চলিল। পাটলিপুত্রের একটি অপেক্ষাকৃত নির্জন পথ। কুম্ভ এবং অন্যান্য উদ্যানরক্ষীরা সেনজিতের কোমরে দড়ি বাঁধিয়া টানিয়া লইয়া যাইতেছে। হঠাৎ পাশের একটি রাস্তা দিয়া নাগবন্ধু প্রবেশ করিল এবং এই দৃশ্য দেখিয়া থমকিয়া দাঁড়াইয়া পড়িল। তাহার চোখে চকিত চিন্তার ছায়া পড়িল। এই সুযোগ। সে উচ্চকণ্ঠে বলিয়া উঠিল, সেনজিৎকে ধরে নিয়ে যাচ্ছে। সেনজিৎ ঘাড় ফিরাইয়া উচ্চস্বরে বলিলেন, আমি নির্দোষ, আমাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে। কুম্ভ ধমক দিয়া বলিল, চুপ, কথা কয়ো না। তাহারা নাগবন্ধুকে ছাড়াইয়া দূরে চলিয়া যাইতে লাগিল। ইতিমধ্যে আরও ২-৪ জন পথচারী আসিয়া জুটিল। নাগবন্ধু ২ হস্ত আস্ফালিত করিয়া চিৎকার করিয়া বলিল, ভাই সব, শীঘ্র এসো, দেখো আমাদের প্রিয় সেনজিৎকে রাজার রক্ষীরা ধরে নিয়ে যাচ্ছে। আরও লোক আশেপাশের গলি হইতে ব্যস্ত সমস্তভাবে প্রবেশ করিল, তাহাদের হাতে লাঠি। জনগণ ব্যগ্র স্বরে প্রশ্ন করিল, কি হয়েছে, কি হয়েছে? নাগবন্ধু বাহু প্রসারিত করিয়া দেখাইলেন, ওই দেখো, আমাদের প্রিয় বন্ধু সেনজিৎকে রাজরক্ষীরা বিনা দোষে বেঁধে নিয়ে যাচ্ছে। অপেক্ষাকৃত জনবহুল পথ। রক্ষীরা সেনজিৎকে টানিয়া লইয়া চলিয়াছে, কিন্তু রক্ষীদের মুখে আশঙ্কার ছায়া। বিক্ষুব্ধ জনতা তাহাদের পশ্চাতে চলিয়াছে। তাহাদের মধ্য হইতে নাগবন্ধুর উদ্দীপ্ত কণ্ঠস্বর শোনা যাইতেছে, সেনজিৎ আমাদের বন্ধু, পাটলিপুত্রের নাগরিকেরা সেনজিৎকে ভালোবাসে, রাজার জল্লাদেরা তাকে ধরে নিয়ে যাচ্ছে। আর কতদিন আমাদের চণ্ডের অত্যাচার সহ্য করতে হবে? আর কতদিন একটা রক্তপিপাসু রাক্ষস আমাদের শোষণ করবে? মগধবাসী, ওঠো, জাগো। রাজপুরীর তোরণদ্বার। কয়েকজন সশস্ত্র প্রতিহার তোরণদ্বারের সম্মুখে সারি দিয়া দাঁড়াইয়া আছে। তাহাদের চোখে মুখে উদ্বিগ্ন সতর্কতা। দূর হইতে অগ্রসর জনতার গর্জন ক্রমশ নিকটবর্তী হইতেছে। প্রতিহারদের মধ্যে নিম্নস্বরে কথাবার্তা হইল। তারপর তাহারা তোরণদ্বার অরক্ষিত রাখিয়া ভিতরের দিকে চলিয়া গেল। বোধহয় রাজসভায় সংবাদ দিতে গেল। বিপুল জনতা তোরণদ্বারের সম্মুখে আসিয়া দাঁড়াইল। তাহাদের মাঝখানে সেনজিৎ। রক্ষীরা পালাইয়াছে। জনতা সেনজিতের হস্তের রজ্জু খুলিয়া বিরাট জয়ধ্বনি সহকারে তাহাকে স্কন্ধে তুলিয়া লইল। সেনজিৎ 2 হাত তুলিয়া জনগণকে শান্ত হইতে বলিলেন। কোলাহল ঈষৎ শান্ত হইলে নাগবন্ধুর কণ্ঠস্বর শোনা গেল, মগধবাসী, রাজপ্রাসাদের দ্বার থেকে ফিরে যেও না। চণ্ড তোমাদের উপর যে অত্যাচার করেছে তার প্রতিশোধ নাও, মারো, কাটো, রক্তের স্রোত বইয়ে দাও। বিক্ষুব্ধ জনগণ একবার দুলিয়া উঠিল, তারপর বাঁধ ভাঙা স্রোতের মতো তরুণ পথে প্রবেশ করিল। রাজসভার অভ্যন্তর। চণ্ড সিংহাসনে বসিয়া দুলিতেছেন। 2টি কিঙ্করী পিছনে দাঁড়াইয়া সিংহাসনে দোল দিতেছে। বয়োবৃদ্ধির সঙ্গে চণ্ডের মুখাকৃতি আরও কদাকার হইয়াছে। অদূরে ভূমিতে বসিয়া বটুক ভট্ট নিবিষ্ট মনে একাকী অঙ্গক্রীড়া করিতেছেন। সভায় সভাসদ বেশি নয়,
যে কয়জন আছে তাহারা তদ্গত চিত্তে মদ্যপান করিতেছে। প্রত্যেকের পাশে একটি ভৃঙ্গার হস্তা তরুণী দাসী দাঁড়াইয়া। বাহির হইতে জনতার কলকোলাহল ক্রমে বর্ধিত হইতেছে শুনিয়া চণ্ড ভ্রুভঙ্গ করিয়া আরক্ত চক্ষু মেলিলেন। এই সময় প্রতিহারগণ দ্রুত প্রবেশ করিল, ভয়ার্ত স্বরে চিৎকার করিল, পালাও পালাও, পাটলিপুত্রের নাগরিকরা খেপে গেছে, তারা রাজপুরে আক্রমণ করেছে, পালাও। কিঙ্করীগণ চিৎকার করিয়া যে যেদিকে পাইল পালাইল। সভাসদেরাও ক্ষণিক হতভম্ব হইয়া সহসা কিঙ্করীদের অনুসরণ করিলেন। বটুকভট্ট লাফ দিয়া সিংহাসনে শৃঙ্খল ধরিয়া ঊর্ধ্বে অন্তর্হিত হইলেন। সভায় চণ্ড ভিন্ন আর কেহ রহিল না। চণ্ড টলিতে টলিতে সিংহাসন হইতে উঠিয়া দাঁড়াইলেন। আমার খড়গ, খড়গ কোথায়? এই সময় সভার বিভিন্ন দ্বার দিয়া ক্ষিপ্ত জনতা প্রবেশ করিল। চণ্ডকে নিরস্ত্র দেখিয়া তরক্ষুপালের মতো তাহার উপর লাফাইয়া পড়িল। চণ্ড বন্য মহিষের মতো যুদ্ধ করিলেন। বটুকভট্ট ঊর্ধ্বে ঝুলিতে ঝুলিতে ব্যয়ত চক্ষে যুদ্ধ দেখিতে লাগিলেন। শেষ হল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বহু যুগের ওপার হতে উপন্যাসটির প্রথম পর্ব। পরবর্তী পর্বের জন্য আপনি